স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। বিশ্বকাপে কাল মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ আলজেরিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আলজেরিয়া ভালো ফুটবল খেলে আমরা জানি, এবং গত বছর প্রথম ম্যাচেই সৌদি আরবের সাথে আর্জেন্টিনা টিম হোঁচট খেয়েছিল। এবার মেসি বাহিনী কতটা ছন্দে আছে কি মনে হয়? আর্জেন্টিনার ম্যাচের আগে যেহেতু সৌদি আরবের কথাটা খুব ইয়াভাবে আসে, লিঙ্কেভাবে আসে, এই কারণে যে আজকে যখন সৌদি আরব ম্যাচ খেলছিল উরুগুয়ের এগেনস্টে, তখন সবাই নিশ্চয়ই এই বিষয়টাই বারবার মনে হচ্ছিল, এবং অলরেডি কিন্তু উরুগুয়েকে কিন্তু অনেকটাই হারানোর পথেই ছিল সৌদি আরব, কিন্তু ফরচুনেট অর আনফরচুনেট এটা ড্র হয়। যে বিষয়টা আসলে ঘুরে ফিরে আসে যে আর্জেন্টিনা ম্যাচ, ব্রাজিল একটা ম্যাচ খেলে ফেলেছে, তারাও ড্র করেছে। বিশ্বকাপের এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচগুলোয় আমরা দেখছি যে ড্র হচ্ছে। আর্জেন্টিনা কি করবে, এটা একটা বড় ইস্যুস, যেখানে আসলে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে স্কালোনি সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্রে, সেখানে লাউতারো মার্টিনেজ উনি খেলবেন, এটা একদম নিশ্চিত করেছেন কোচ। তো সেখান থেকে আসলে খুব বড় একটা অ্যাডভান্টেজ অবশ্যই আর্জেন্টিনা বা স্কালোনি পেতে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আলজেরিয়ার মতো দলের এগেনস্টে কীরকম হবে তার ফরমেশনটা। প্রত্যেকের ছন্দে আছে। আপনি লাউতারো মার্টিনেজের কথা বললাম, আমি এখানে যদি বলি যে রামোরের কথা বলি, যদি আমি বলি, প্রত্যেকের ছন্দে আছে। এরকম একটা জায়গার মধ্যে আসলে ফরমেশনটা কী দাঁড়াবে, কারণ আলজেরিয়ার মতো দলের এগেনস্টে আপনি যখন শুরু করবেন, আপনি যখন তাদের এগেনস্টে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি 36 বছর পরে 4 বছর আগে শিরোপা জিতেছেন, সেইখানে আপনার শিরোপা কন্টিনিউ রাখার একটা প্রসেস, মানে এর আগে আপনার শিরোপা জয়ের একটা ক্ষুধা ছিল, সেটা হচ্ছে এখন কন্টিনিউ রাখার একটা বিষয় মাথায় কাজ করতেছে। সেইখান থেকে আসলে টোটাল প্রেশারটা নিতে হবে হচ্ছে পুরো দলকে। এখন সেই প্রেশার নেওয়ার মতো মানসিকতা বা সব কিছুই এই আর্জেন্টাইন কোচ বলেন বা প্লেয়ারদের প্রত্যেকে আছে, কিন্তু সেখান থেকে আসলে ভিন্ন একটা জায়গা। ভিন্ন বলছে এই কারণেই যে ইউএসএ মায়ামিতে হয়তো মেসি খেলছেন, কিন্তু বাকি সদস্যদের খেলা যে ভেন্যুতে খেলা হবে, সেই ভেন্যুতে আসলে খেলোয়াড়দের যদিও তারা অনুসরণ করেছেন, কিন্তু তাদের ওইখানে অ্যাডভান্টেজটা কেমন থাকবে সেটা অনেক বড় একটা বিষয় থাকবে। এখন আলজেরিয়া যখন প্রতিপক্ষ, যখন আলজেরিয়া যারা কিনা তাদের বাছাইয়ে 10 ম্যাচে 8টাতেই জিতেছে, তখন তাদের এগেনস্টে আপনাকে চিন্তা করতে হবে ওইভাবেই যে আমার আসলে এখানে আমি রামোরিকে কোন ইয়াতে খেলাবো, আমি এখানে মার্টিনেজকে আমার কতটা ইজি রাখতে হবে, এখানে আমাকে নাহুলকে কত টাকা আমাকে প্রেশারাইজ করতে হবে। কারণ আলজেরিয়ার যিনি প্রধান কি প্লেয়ার যদি বলা হয় দলের, গুমেরি, তার যে ক্ষিপ্রতা এবং তার যেই অ্যাটাক করার যে একটা মানসিকতা, সেটা আসলে নিতে হবে হচ্ছে আর্জেন্টিনার গোলরক্ষককে, এবং সেখানে আসলে কতটা কেপ ভার্দের গোলরক্ষকের মতো, ভজিনিয়ার মতো কতটা আসলে দক্ষতা। কারণ আমরা যদিও বলি যে মার্টিনেজ একজন হচ্ছেন একটা বাজ পাখি, কিন্তু সে বাজ পাখিকে প্রথম থেকে পরীক্ষা দিতে হবে গ্রুপ পর্ব থেকে, কারণ অন্যান্য দলগুলো যারা যারা খেলবেন তারা হয়তো অংশ নেওয়াটা বড় বিষয় থাকবে, ভালো খেলা, দ্বিতীয় পরের রাউন্ডে যাওয়া, রাউন্ড অফ 32 অথবা রাউন্ড অফ যাওয়া, কিংবা পরের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এই দলগুলো থাকে হচ্ছে আমাদের ফাইনাল রিচ করা। তো সেইখানে আসলে অনেক বড় একটা থেকে যায়, এবং স্কালোনিকে এখন চিন্তা করতে হবে যে আমি কি 4-3-3 ফরম্যাটে খেলাবো নাকি 3-3-4 ফরম্যাটে খেলাবো। কারণ আমি আমার দেখা মাউরিসিয়ার বিপক্ষে আপনার আর্জেন্টিনার কোচ খেলা ছিল 4-3-3 ফরম্যাটে, সেখান থেকে আসলে কীভাবে এখন কামব্যাক করে সেটা হচ্ছে দেখার বিষয়। আলজেরিয়া মাঠের কোন অংশে বেশি শক্তিশালী আপনার মনে হয়? নিঃসন্দেহে আমি একটু আগে কথা বলছিলাম যে গুমিরি কথা বলছিলাম, এই জায়গাটা সবচেয়ে বেশি ওরা ভয়ঙ্কর, ওদের প্রচুর ক্ষিপ্রতা, অর্থাৎ অ্যাটাকিং ওদের প্রচুর পাওয়ার সেইখান থেকে আসে। কারণ ওরা 3-4 আপনার ওরাও সবসময় হচ্ছে 4-3-2 ফর্মেট ওরা সবচেয়ে বেশি ওরা ইউজ টু। এখন এই জায়গাটার মধ্যে হচ্ছে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন তাদেরকে একটা এক্সট্রা প্রেশার নিতে হবে, কারণ কোচ স্কালোনি আসলে কোন ফর্মেটে খেলা হবে সেটা একটা বড় বিষয় থাকবে। হাসিব, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে খুব ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখনও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফলে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, আজ সীমান্তে বিজিবির টহল কতটা জোরদার রয়েছে আমাদের জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন, গত 2 সপ্তাহ আগে নওগাঁর যে 130 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় পরপর 2টি পুশিন বিজিবি তাদের কঠোর তৎপরতার মাধ্যমে প্রতিহত করেছে। এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতের যে পুশিন সেই কর্মকাণ্ডগুলো এখনো চোখে পড়েনি। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রতিটি সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ, আনসার এবং স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের সহযোগিতায় রাত্রিকালীন যে টহল সেটি জোরদার করা হয়েছে এবং প্রতি রাতেই তারা স্থানীয়দের সহযোগিতা নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং যেসব সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশিনের সম্ভাবনা রয়েছে সেই সব স্থানে কিন্তু বিজেপির পক্ষ থেকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও বিজেপির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সৌহার্দ্য, শান্তিপূর্ণ এবং সীমান্তবর্তী মানুষদের মাঝে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমাবেশ এবং কর্মসূচি পালন করে আসা হচ্ছে। সম্প্রতি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে নওগাঁর সাপাহার কলমডাঙ্গা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি সমাবেশ করা হয়েছে, যে সমাবেশের মাধ্যমে সীমান্তবর্তী যে মানুষগুলো রয়েছে তাদেরকে নির্ভয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের যে আহ্বান সেটা জানানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু সীমান্তবর্তী এলাকায় কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যতদিন না সীমান্ত নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশের এবং শান্তিপূর্ণ সমাধান না আসছে ততদিন পর্যন্ত নওগাঁর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেসব এলাকায় বিজিবির টহল জোরদার রাখা হবে। এছাড়া কিন্তু প্রতিটি সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার লক্ষ্যে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এক কথা বলা যায় যে নওগাঁর যে সীমান্তবর্তী এলাকা এখন শান্তিপূর্ণ রয়েছে, এখনো পর্যন্ত অবৈধভাবে পুশিনের কোনো নতুন করে কোনো ঘটনা ঘটেনি। তো নওগাঁ থেকে সীমান্ত নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আব্দুর রউফ। হবিগঞ্জের বাহুবলে কবরস্থানের রাস্তা নিয়ে 2 দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ডুবাই ওই বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আদিত্যপুর ও আবদা ফৌজদা গ্রামের বাসিন্দাদের মধ্যে কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এরই জেরে গতকাল সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঘটনার নিন্দা ও অসন্তোষ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দিল্লিতে ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের, কিন্তু রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা বসিয়ে রাখে। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফেরেন জাহিদুর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার বিস্তারিত জানতে ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইংয়ের যোগাযোগের বিষয়টি জানান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার মধ্যেই বিকালে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে তীব্র অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে 14 জুন আকিজ হাউসে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আকিজ ওয়েলবিং ব্লাড ব্যাংক ক্লাব এর উদ্বোধন করা হয়। আকিজ ভেঞ্চার গ্রুপের ডিএমডি সাজমিন সুলতানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি সহ আকিজ মনোয়ারা ট্রাস্ট ও আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিজ ওয়েলবিং ব্লাড ব্যাংক ক্লাব এর কার্যক্রম প্রাথমিকভাবে আকিজ ভেঞ্চার গ্রুপের কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। পর্যায়ক্রমে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে এবং হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। তেহরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি অত্যাধুনিক B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 8 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। B-52 একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যেটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।